গল্প প্রণয়সিক্ত প্রলাপ পর্ব ৩ লেখনীতে সবেচুন নেহের। ঢাকার শহরতলির এক নিরিবিলি অভিজাত এলাকায় অবস্থিত এই মেনশনটি যেন কোনো রাজপ্রাসাদের কম নয়। সাদা রঙে পেইন্ট করা চকচকে হিরে যেন। ২ তলা বাড়ি হলেও বিশাল এক এলাকা জুড়ে এর বিস্তার। লোহার বিশালাকৃতির গেটটা খুললেই দুধারে সারি সারি বটল পাম গাছ। খানিক এগিয়ে মূল ফটক পার হতেই চোখে পড়ে এক রাজকীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। ২ পাশে সিমেট্রিক্যাল মার্বেল সিঁড়ি উঠে গেছে দ্বিতীয় তলায়, মাঝখানে এক প্রশস্ত প্রধান দরজা, যার সামনে লাল কার্পেটের মতো পাথরের পথ। বাড়ির সামনের অংশ জুড়ে রয়েছে এক বিশাল সুইমিং পুল, ঝকঝকে পরিষ্কার পানি, চারপাশে আলো ঝলমলে ফোয়ারা, আর পুলের চারপাশে রাখা রয়েছে সাদা ছাতা ও আধুনিক সানবেড। সন্ধ্যার আলোয় এই অংশটি যেন এক আলোকমালায় মোড়া স্বপ্নপুরী হয়ে ওঠে। অবশ্য এটা যে খুব একটা ব্যবহার হয় না তা বুঝার উপায় রয়েছে, কেবলই সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া। ডান পাশে রয়েছে লতাগুল্মে ঘেরা এক সাজানো গোছানো গার্ডেন, যেখানে বিদেশি ফুলের সুবাসে বাতাসও মধুর হয়ে ওঠে। নাম না জানা হাজারো ফুলের সমাহার তাতে। গার্ডেনের মাঝখানে মার্বেলের তৈরি একটি ফোয়ারা নীরবে জলের সুর তুলে সারা দিনভর। তার পাশে একটি সাদা রঙা দোলনা বাতাসের তালে তালে দুলে ওঠে ক্ষণে ক্ষণে। আর বাম পাশে খেলে বেড়ায় ফায়াজের প্রিয় ২ বিদেশি কুকুর, একটি সাইবেরিয়ান হাস্কি, অন্যটি জার্মান শেফার্ড। তাদের আচরণও যেন বাড়ির মতোই প্রশিক্ষিত ও গম্ভীর। বাড়ির প্রতিটি জানালা বড় বড় কাচে ঘেরা, সন্ধ্যায় ভিতরের ঝলমলে আলো বাইরের অন্ধকারকে ভেদ করে এক অভিজাত ছায়ার জন্ম দেয়। প্রতিটা রুমের সাথে লাগোয়া খোলা চাঁদযুক্ত বারান্দা। দ্বিতীয় তলার বারান্দাগুলো ঝুলন্ত লণ্ঠনে সাজানো, যেখানে দাঁড়িয়ে নিচের পৃথিবীকে উপভোগ করা যায় রাজকীয় দৃষ্টিতে। নিচ তলায় অবশ্য শোবার রুম নেই, বিশালাকার ড্রয়িং আর ডাইনিং মিলেই এত বড় হল রুম নিবন্ধ। বাম পাশে কিচেন, যা কিং সাইজ বলাটা বোধহয় মন্দ হবে না, 2টো রুমের সমান একটা কিচেন। নিচ তলার সাথেও লাগোয়া ছোট খাটো একটা সুইমিং পুল রয়েছে। ভীষণ দক্ষ হাতে গোছালো বাড়ির পরিবেশ, হয়তো একজন রুচিসম্পন্ন মানুষের বদলতে গড়ে ওঠা এই মুগ্ধকর চারিপাশ। বাড়িটা সেজে উঠেছে আজ রং বেরঙের লাইট আর ফুলের ছোঁয়ায়। দূর দূরান্ত থেকে চোখে পড়ছে উপচে পড়া সেই সৌন্দর্য, যে কারো নজর কাড়বে এক সেকেন্ডে। হুটোপুটি করছে তখন ম্যানশনের ভেতরের মেইড আর ডেকোরেটর্সের কর্মচারীরা। ফায়াজের আদেশ না শুনলে যে তাদের কপালে দুঃখ আছে এ কথা কে না জানে। ভয়ে হারহিম হয়ে আসে এক একটার। তাদের আসতে বোধহয় আর দেরি নেই, ফায়াজের বাড়িতে পা রাখার আগে সব শেষ না করলেই নয়। অয়ন ব্যস্ত, চারদিক সামাল দিতে ঘাম ছুটে একাকার। তার দায়িত্ব পড়েছে তার কাঁধে। যদি গরমিল হয় তবে তার ঠিকানা আফ্রিকা, এ কথা সে মাথায় গেঁথে রেখেছে ভালো করে। তাই তো হাত পা এক করে দৌড়াচ্ছে আর বাকিদেরও আঙুলের ওপর নাচাচ্ছে। রান্নারও আয়োজন কম নয়, নানান পদের রান্নায় মৌ মৌ করছে সারা বাড়ি। ৩০ বছর ধরে এ পরিবারের নুন পানি খেয়ে খেটে যাওয়া সবচেয়ে বয়স্ক মেইড আছিয়া খাতুন। ফায়াজের মা মারা যাওয়ার পর তিনিই তো সেই 10 বছর বয়স থেকে ছেলেটাকে সামলে আসছেন। এর কিছু বছর পরপরই একমাত্র অভিভাবক ছিলেন তার নানু, তিনিও ইন্তেকাল করলেন। বেশ অল্প বয়সে স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে উঠেছিল ছেলেটা। সেই সময় থেকে নিজের একমাত্র আপন হয়ে কাছে ছিল এই আছিয়া খাতুন, যাকে ফায়াজমণি বলে ডাকে। আর অয়ন তার ছোটবেলার সঙ্গী, এতিম সেও সেই ছোটবেলায় কেমন করে পরিচয়, তারপর থেকে একসাথে বেড়ে ওঠা। আছিয়া ফায়াজের ছোট থেকে বড় সকল কাজের খেয়াল রাখেন। তিনিই সব সময় ফায়াজের রান্না করে থাকেন, আর কারো রান্নায় তার মন ভরে না আর না বৃদ্ধা কাউকে করতে দেন। যতদিন শক্তি কুলোবে তিনি সেবা করে যাবেন ফায়াজ বাবার। খবর তো চারদিকে ছড়িয়েছে ফায়াজ বাবা কাউকে নিয়ে আসছেন, তবে আয়োজন তো সেভাবে করতে হয় নাকি। আনহাদের বাড়ি থেকে বের হতে সন্ধ্যা তারারা প্রায় আকাশ ছুঁয়েছে বলে। আলো আধারির এই ধরনী তখন কালো মেঘে ডেকে এসেছে অনেকটা।
শহরের বুক ছিঁড়ে ঝলমল করে ছড়িয়ে আছে অসংখ্য রশ্মির মেলা, কোনো আলোকপুরীর চেয়ে কম নয়। এটাই হয়তো শহরাঞ্চলের বিশেষত্ব। রাত ৯টা কিংবা ১২টা মানুষের আনাগোনার কমতি নেই। চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে আনহা। ফায়াজ তখন কিভাবে ব্ল্যাকমেইল করে তুলে আনল তাকে, এ কথা সে জীবনেও মানতে পারছে না। এটা কি অন্যায় নয়? কোথায় নিয়ে যাচ্ছে তাকে জানে না, কোনো ধারণাই নেই, অবশ্য সে জিজ্ঞেসও তো করেনি। বাইকটা ছুটছে নিরন্তর, গতি স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ছিল। আনহা প্রথমে ধরতে চায়নি ফায়াজকে, সে আলগা হয়ে বসেছিল, কিন্তু আচমকা ফায়াজ বাইকের গতি এতটা তীব্র করে ফেলল আনহা তাল সামলাতে না পেরে ঝাপটে জড়িয়ে ধরল ফায়াজের পৃষ্ঠ। সামনে ফায়াজের মুখভঙ্গি দেখা গেল না, তবে হেলমেটের আড়ালে তার সেই রহস্য হাসিটা আনহার অজানাই রয়ে গেলে। ভরকালো সে, আনহা আবার নিজেকে সামলে পিছু সরে বসল। এভাবে করে চলল দুজনের মাঝেকার নিস্তব্ধ যুদ্ধ। আনহা বিরক্ত হয়ে উঠল এবার। সে রেগে বলল, করছেনটা কি বুঝলাম না, জোর করে বিয়ে করেছেন কি মারার উদ্দেশ্যে নাকি? একটু ধীরে চালাতে পারছেন না? এক্ষুনি এই বিশাল বিশাল গাড়ির নিচে চাপা পড়ে মনে হচ্ছে ভর্তা হয়ে যাব। ফায়াজের শান্ত নরম স্বর হেলমেটের ফাঁক গলে আধো আধো ভেসে এলো তার কানে। এত দূরে বসে আছো কেন? আরেকটু কাছে এসে বসো, মিররে তোমাকে দেখতে পাচ্ছি না। বারবার পিছনে ঘাড় ফিরাতে এদিকে ডিস্ট্রেক্ট হচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও যেতে পারে। সিউরিটি দিতে পারছি না। অবাক হয়ে চাইল আনহা, মেজাজ তুঙ্গে উঠল তার। জীবন মরণ নিয়েও মানুষ মস্করা করে, এই লোকটাকে না দেখলে হয়তো সে বুঝতই না কখনো। এসব কেমন কথা? সে তো এখনও ১৯-এও পা দেয়নি, আরও ২ মাস বাকি। এর আগে সে নিজের জীবনকে এত বড় ঝুঁকিতে ফেলতে কশ্চিনকালেও চাইছে না। আনহাকে আগের ন্যায় বসে থাকতে দেখে ফায়াজ বাইকের গতি আবার বাড়াল। না, সেটাকে বাড়ালো বললে বোধহয় অপমান করা হবে। সে আচমকাই হেঁচকা টান দিল বলে মনে হল। আনহা উপচে পড়ল গিয়ে ফায়াজের ওপর। বুকের ধূপধাপ গতি প্রায় তখন বন্ধ হয়ে এলো আনহার, কান্না করে দিল মেয়েটা ভয়ে। একে তো বাইকে তার ভয় করে, তার ওপর এমন বেপরোয়া গতিতে চালাচ্ছে হাইরোডের ওপর। আনহা খেয়াল করল তাদের তো যাওয়ার কথা উত্তর দিকে, তবে দক্ষিণ দিকে কেন এলো? ঢাকায় যাওয়ার রোড ফেরিয়ে ঢুকল অন্য রোডে। সে ভ্রু কুঁচকাল, অবাক হয়ে জানতে চাইল, এদিকে কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? এটা তো ঢাকা যাওয়ার রোড না। কণ্ঠে ভয় তার, যেন তাকে মেরে ফেলবে কোনো নিস্তব্ধ জায়গা দেখে। কাঁপল কেমন স্বরটা। ফায়াজ বুঝল বোধহয় আনহার ভয়। সে আরেকটু মাখন ঢেলে বলল, যেখানে নিয়ে গেলে তোমার আর এখানে ফেরার পথ থাকবে না। কলিজাটা ধক করে উঠল বিদ্যুৎপৃষ্ঠের মতে করে, শ্বাসরুদ্ধ হয়ে এলো এক মুহূর্তের জন্য, ঘেমে গেল প্রাকৃতিক তুমুল এই বাতাসের মাঝেও। ফায়াজের বাহু খামচে ধরল সে শক্ত হাতে। নড়াচড়া করতে লাগল নিজেকে বাঁচানোর জন্য। কেঁপে কেঁপে বলে উঠল, আমাকে নামান বলছি, এখনো সময় আছে। আপনি আমার সাথে কি করতে চাইছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি। কথাটা বলতে বলতে তার গলা ধরে গেল, ভেজা কণ্ঠে আবার বলল, দেখুন আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বিয়ে করা বউ। আমার সাথে এমনটা করতে। কথা শেষ হওয়ার পূর্বে হঠাৎ করেই বাইকটা থামল। আনহা ভয় হরবরিয়ে এলো, কেমন আকস্মিক ব্রেক কষায়। সে হকচকিয়ে চারদিকে তাকিয়ে দেখল অন্ধকার রাস্তায় একটাও লাইটের চিহ্ন মাত্র নেই, আর না আছে মানুষের আনাগোনা। এই রাস্তাটা এমনই নিরালা, কেমন ভুতুড়ে পরিবেশ। শুধু ঝিঝি পোকাদের ভয়ঙ্কর শব্দ পরিবেশটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে, সাথে আনহার ছোট্ট মনটাকেও। বাইকের হেড লাইটের আলোয় যতদূর দেখা যায় কেবল অক্লান্ত পাথরে বাধাই করা রাস্তা। সে নিজের হেলমেটটা খুলে নিল হাতে। ফায়াজ ঘাড় ফিরিয়ে তাকালো আনহার দিকে। মেয়েটা অন্যমনাই ছিল। ফায়াজের দৃষ্টিতে ভয় পেয়ে কোত করে ঢোক গিলল একটা, পিছু হাটে এলো একটু। পলক পেলতেই ভুলে গিয়েছে, যেন এক পলকেই লোকটা তার খেল খতম করে দিবে।
ভীতু আনহার চেহারাটা বুঝি মণিমুক্তার চেয়ে কম কিছু নয়, তেমন তো মনে হল ফায়াজের। ভয়ে ঘেমে টকটকা লাল হয়ে উঠল তার টমেটোর মতো গালগুলো। ঠোঁটটাও তিরতির কেঁপে উঠছে ক্ষীণ বাদে। ভাবনার ছেদ ঘটাল আনহার। ফায়াজ হেলমেটটা খুলে সে গম্ভীর স্বরে বলল, তবে তুমি স্বীকার করলে, বলে হেসে দিল। আনহা না বুঝে ভীত কণ্ঠে প্রশ্ন করল, কি স্বীকার করেছি আমি? তুমি যে আমার বউ। কাচুমাচু হয়ে এলো আনহার চেহারা। সে তো লোকটাকে একটু দয়া দেখানোর জন্য তার প্রতি বলেছে, মন থেকে বলেছে নাকি? মন থেকে জীবনেও মানবে না এমন একটা শয়তান, অভদ্রলোক তার স্বামী, মরে গেলেও না। কিছু বলল না সে, বরং চুপ রইল। তখন শুধু চারদিকের আওয়াজ শব্দ চাপিয়ে শোনা যাচ্ছিল দুজন মানব মানবীর শ্বাসপ্রশ্বাসের অদ্ভুত এক ধ্বনি। কারো আহত নিঃশ্বাসে নিংড়ে পড়ছে ভয় আর শঙ্কা। আর কারে ভালো লাগা আর অনুভূতি কাছে পাওয়ার কামুকটা ছুঁয়ে দিবার ব্যাকুলতা। ফায়াজ আচমকাই আনহার কোমর টেনে ধরল। পুরুষালী খসখসে হাতের ছোঁয়ায় ভরকালো সে অন্ধকারে খুব একটা স্পষ্ট না লোকটার চেহারা বা তার হাবভাব, কিন্তু তার বুকের কম্পন আর নিঃশ্বাসের উষ্ণতা জানান দিল লোকটা এই মুহূর্তে স্বাভাবিক নেই। ভয়ে হল আনহার, কি হতে যাচ্ছে তার সাথে এটা ভেবে পিছিয়ে আসতে চাইল। পারল কই 6 ফুট লম্বা লোকটার শক্ত হাতের থাবার কাছে তার চুনোপুটি শরীর হাতি আর মাছির সমান কিনা। গলা শুকিয়ে এলো, দুগাল তার লাভার মতো করে ফুটে উঠল যেন। ভয়েরা যখন মাথা ছাড়া দিয়ে উঠল, সমস্ত আশা ছেড়ে দিল। ফায়াজের হাসকি স্বর কানে এলো, এমন কাপা কাপি শুরু করেছ কেন তুমি? আনহা গলা ধরে এসেছে ততক্ষণে, আওয়াজ কোথায় চাপা পড়েছে সে চেয়েও শব্দ বের করতে পারছে না। ফায়াজকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছিল তখনও। গলাটা ঝেড়ে সে এবার ধিমি স্বরে বলল, ছুঁয়েছেন কেন আমাকে, আমার অনুমতি ছাড়া? ফায়াজ নিজের ওষ্ঠ এনে ঠেকালো একদম আনহার কানের কাছে। তার শব্দের সাথে নির্গত তাপ আনহার শরীরে লোমকূপ জমিয়ে দিচ্ছিল, যেন চলকে উঠছে। সে বারে বারে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে কারণ তুমি আমার বউ, কিন্তু আমাকে না করার অধিকার তোমার নেই কারণ আমি তোমার স্বামী। এবার থেকে এমন ছোঁয়া রোজ পাবে, তাও তোমার অনুমতি ছাড়াই। অভ্যেস করে নাও, আর এমন কাপা কাপি করতে থাকলে তার ওপর 2-4টে বোনাসও পেতে পারো। কথাটা সম্পূর্ণ করে আচমকাই আনহার ললাটের মাঝখানটায় উষ্ণ এক ছোঁয়ায় কাঁপিয়ে দিল অদ্ভুত শিহরণে মেয়েটাকে। ঠোঁট ছুঁয়ে সে সাথে সাথে সরালো না, বরং ওভাবেই কাটল বোধহয় কয়েক মুহূর্ত। নড়াচড়া ভুলে আনহাও যেন মূর্তি বনেছে অমন করে রইল। আচমকা একটি গাড়ির হর্নের সাথে দুজনে আলাদা হয়ে গেল। হুশ হতে আনহা নার্ভাসনেসে চোখ নামালে। ফায়াজ হাসল ঠোঁট ছুঁয়ে। হেলমেটটা আবার লাগিয়ে নিল মাথায়, তারপর ধিমি স্বরে নিম্নষ্ঠ পিষে বিড়বিড় করল, কন্ট্রোল করা এত কষ্ট কেন ভাই? বুঝল না অবশ্য আনহা, সে চুপ। প্রায় মিনিট 20 পরেই ফায়াজ বাইক দাঁড় করালো চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। নামল সে, আনহাও তাকে অনুসরণ করল। নেমে তার মুখ হা কপালে ভাঁজ। চারদিকে মানুষের গাদাগাদি, হাঁটার অবস্থা নেই এমন। ফায়াজের পেছনেই তার সাথে সেই 4 জন গার্ড এসে দাঁড়াল। জানালো তার প্রাইভেট জেট রেডি যাওয়ার জন্য। ফায়াজ কিছু ইশারা করতে তারা সরে গেল দূরে, বাইকের চাবিটি ছুড়ে দিল তাদের হাতে। আনহা কৌতূহল নিয়ে জানতে চাইল, আমরা বাড়ি না গিয়ে এয়ারপোর্টে কেন এলাম? ফায়াজ শান্ত গলায় জবাব দিল, বাড়ি যাওয়ার জন্যই এসেছি। চল এখন ভেতরে। আমরা কি প্লেনে করে যাব নাকি? অনিশ্চিত প্রশ্ন আনহার। ফায়াজ ঘাড় কাত করে হ্যাঁ জানাল। কিন্তু আমার তো পাসপোর্ট নেই, বললেই হলো নাকি? পুলিশ হাজতে পুরে দিবে আমাকে। আমাকে জিজ্ঞেস না করে এতদূর হুদায় কেন নিয়ে এলেন বলুন তো? ফায়াজ পরোয়া করল না তার কথায়, বরং আনহার হাত নিজের হাতে বদ্ধ করে নিল, তারপর সামনের দিকে হেঁটে চলল। পেছনে যে মেয়েটার বিস্মিত দুচোখ হাজারো প্রশ্ন ছুড়ে চলেছে, এতে তার কোনো মাথা ব্যথাই নেই। শুধু ছোট্ট করে জানাল, গাড়িতে যাওয়ার সময় নেই, কালকে সকালে মিটিং আছে।
অভ্যন্তরীণ ট্রান্সপোর্টে তোমার পাসপোর্টের প্রয়োজন নেই, আর এটা আমার প্রাইভেট জেট। কেউ কিচ্ছু করবে না। আনহা আর প্রশ্ন করল না, বরং হেঁটে চলল ফায়াজের পেছনে। সব ফর্মালিটিস সেই সামলে নিল। তারা এগিয়ে গেল গেইটের সামনে, যেখানে রাখা তার জেট। দুজন লোক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। ফায়াজকে দেখতে সালাম দিল তারা। ফায়াজ কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই চলে গেল। আনহা অবাক হল লোকটার এমন অহংকারী স্বভাব দেখে। লোক দুটো যখন তাকে সালাম দিল, সে হেসে সালাম নিল। সিঁড়ি বেয়ে উঠে ভেতরে চোখ যেতেই অবাক আনহা। জীবনে প্রথমবারের মতো প্লেন দেখছে। সারা জীবন বাহিরের সাদা আবরণ, ওইটাই তো দেখে আসছে, তাও আবার আকাশের ওপর থেকে। কে জানত জীবনের একটা মুহূর্তে এসে তারও ভাগ্যে এমন কিছু লেখা থাকবে। ফায়াজ এগিয়ে নিজের জ্যাকেটটা খুলে সিটে রেখে কালো একটা শার্ট পরে নিল। বসতে বসতে আনহার উদ্দেশ্যে বলল, বসো। মেয়েটা তখনও চারপাশ দেখতে ব্যস্ত। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছুর সম্মুখীন হলে আমাদের যেমন প্রতিক্রিয়া দেখা যায়, ঠিক তার কম না মেয়েটারও। ফায়াজের ডাকে সে গিয়ে বসল জায়গায়। মিনিট 10 পরেই বোধহয় জেটটা ওপরের দিকে উঠতে লাগল। কাঁপুনি দিয়ে উঠল আনহার শরীর। সে ভয়ে মুচড়ে উঠল, যা তার চেহারায় স্পষ্ট দেখা মিললে। তবে শব্দ করলে না। অন্ধকার আকাশ আর কালো মেঘেদের চাপিয়ে এগোচ্ছে আনহারা। সে জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। এত ওপর থেকে পৃথিবীর বুকটা পিপিলিকার সমান। যদিও রাত্রির আধারে কিচ্ছু চোখে পড়ছে না, তাও যা দেখছে এতেই কেমন অদ্ভুত এক ভালোলাগায় গ্রাস করছে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে মুগ্ধতা। ফায়াজ কিছু সময় চেয়ে রইল আনহার দিকে, মেয়েটার সেই মুগ্ধকর হাসির দিকে। ফর্সা ফোলা ফোলা দু গাল, যখন হাসে ডানদিকটায় ডিম্পল পড়ে তার। এই অদ্ভুত মায়াবী চেহারার অধিকারিণী মেয়েটা আজ তার ব্যক্তিগত সম্পদ, তার আমানত। যে সপ্তাদশীর প্রেমে পড়েছিল 1 বছর আগে। কি অদ্ভুত তাই না, একজন 29 বছরের তাগাদা যুবককে কতটা খারাপভাবে ঘায়েল করেছিলে বাচ্চা একটা মেয়ে শুধুমাত্র কথার মধ্যে দিয়ে। যদিও ফায়াজ মেয়েটাকে সেই শুরুতেই চিনে ফেলেছিল, তার সব তথ্য 2 দিনেই বের করে ফেলেছিল। ফায়াজের ঠোঁটে হাসি। সে মুগ্ধ চোখে চেয়েই বিড়বিড় করে উঠল, তোমাকে পেয়ে আমার মাঝে যে শান্তির অনুভূতি হচ্ছে, গডশোয়ের এই 30 বছরে কখনো ফিল করিনি। সে নজর সরালো পাশের সিটে রাখা ল্যাপটপটা টেনে নিজের উরুর ওপর রেখে মনোযোগ দিল অফিসের কাজে। বিগত 3 দিন অফিসের কাজের প্রতি অনেক বেশি অমনোযোগী হয়ে উঠেছে। ঘণ্টা কাটেনি বোধ হয়, এর মাঝেই বোধ হয় তাদের ল্যান্ডিংয়ের সময় ঘনিয়ে এলো। এলার্ট করা হলো পাইলটের কাছ থেকে। আনহা ঢোক গিলে ভালো করে সিট বেল্টটা আঁকড়ে ধরল। সে কখনো প্লেনে ওঠেনি ঠিকই, কিন্তু জানে ল্যান্ড করার সময় কি ভয়ানক অনুভূতি হয়, শুনেছে তো অনেক। চোখ খিচে বন্ধ করে নিল, তারপর বিড়বিড় করে কি যেন পড়তে লাগল। ফায়াজ খেয়াল করল মেয়েটা প্যানিক করছে, ভয় পাচ্ছে। ল্যাপটপটা সাইডে সরিয়ে রেখে উঠে এলো আনহার পাশের সিটে। শান্ত করতে তার মাথায় হাত রাখতেই অচেতনে আনহা ঝাপটে জড়িয়ে ধরল ফায়াজকে। এমনভাবে খামচে ধরেছে যেন ফায়াজের শার্টের বোতাম ছিঁড়ে তার শরীরের মাংসও খুবলে নিবে। সেটাই হলো। আনহার ধারালো নখগুলো আছড়ে ফায়াজের লোমশ বুকে অচিরে দাগ বসে গেল, যাতে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা জমে উঠেছে। টু শব্দটাও করল না ফায়াজ, বরং স্বাভাবিকের চেয়েও মোলায়েম তার ব্যবহার। আনহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, নরম কণ্ঠে বলছে, কিচ্ছু হবে না পাখি, আমি আছি তো, তুমি চোখ বন্ধ করে শ্বাস নাও। এই তো ল্যান্ড করে ফেলেছে, আর একটু শান্ত থাক। আনহা নিরলস, কোনো শব্দ নেই, এমনভাবে লুকিয়েছে পারছে, মনে হচ্ছে সুযোগ পেলে ফায়াজের বুক ছিঁড়ে ভেতরে প্রবেশ করে যাবে। ততক্ষণে জেট ল্যান্ড করে গিয়েছে। পুরোপুরি থামতে ডোর ওপেন করা হয়েছে। সিঁড়ি বেয়ে উঠে এলো তখন কেউ। ফায়াজকে দেখে হেসে উঠল সে, যেন 1000 জনম দেখা হয় না। বেশ শব্দ করেই হাসল, 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে আসতে বলতে নিল, ভাই কতদিন। কথা পূর্ণ হওয়ার পূর্বে ফায়াজের পোক্ত পায়ের একটা শক্ত লাথি তার গায়ে পড়ল। অমনি চুপসে গেল সে, কুকড়ে এলো চেহারা,
ভালো করে সামনে তাকাতে দেখল ফায়াজের বুকে বিড়াল ছানার মতো কেউ গুজে আছে। অমনি ব্যথা ভুলে চোখে মুখে কৌতূহলের হাতছানি খেলে গেল। সে দেখার জন্য মাথা তুলে উকিঝুঁকি দিতে লাগল। ফায়াজ ধীর কণ্ঠে বলে উঠল, লাগেজগুলো নামিয়ে তাড়াতাড়ি কার রেডি কর ফারিস। কুইক, ওকে বাড়ি নিয়ে যেতে হবে এজ সুন এজ পসিবল। ফারিসের কৌতূহলী নজর তখনও মুখ ডাকা মেয়েটার ওপর। একটু দেখতে চাইছে, কিন্তু পারছে না। বিরক্ত প্রকাশ করল, শব্দ তুলে না চাইতেন লাগেজগুলো নিয়ে নামল নিচে। গাড়ি এনে থামালো সেখানে। ফায়াজ আনহাকে কোলে তুলে নিল। মেয়েটা ভয়ে ঘুমিয়ে গিয়েছে নাকি সেন্সলেস হয়ে পড়েছে বোঝা যাচ্ছে না। তড়িঘড়ি করে বসালো আনহাকে, নিজেও বসে আনহার মাথাটা তার উরুর ওপর রাখল। ড্রাইভিং সিটে বসা ফারিস তার কপাল কুঁচকানো। ফিসফিস করে খানিক এগিয়ে বলল, ভাই এটাই কি তবে তোর পাখি, যার জন্য দিন রাত এক করে মোবাইল নিয়ে বসে থাকতি? ফায়াজ জবাব দিল না, বরং না শোনার মতো করে সিটে মাথাটা এলিয়ে দিয়ে কঠিন গলায় বলল, ড্রাইভ কর। ফারিস হাল ছাড়ল। নাচর বান্দা বলার মোড হলে বলবে, না হলে জান গেলেও বলবে না। ঢিল ছুঁড়ে ও কথা বের করতে পারবে না। সে চেনে এই ছেলেকে, তার থেকে ভালো আর কেই বা জানবে। মনে মনে আফসোস হলো বেচারা মেয়েটার জন্য, কোথায় এসে নিজেকে জোড়াল। এবার বুঝবে আনরোমান্টিক লাউ কদমি চৌধুরীকে, আর কপাল চাপড়াবে কেন বিয়ে করতে গেলাম। আচমকা ফায়াজ ধমকে উঠল, ঠিকভাবে ড্রাইভ করবি নাকি গাড়ি থেকে বের করে দিব ইডিয়ট, এত ভাবতে কে বলেছে তোকে? ফার্সি ভীত হাসল। ওপরের মিররে দেখল ফায়াজ তার দিকে চেয়ে শক্ত চোখে। সে ঢোক গিলে মাথা ঝাঁকাল। যাচ্ছি ভাই, রাগিস না। চট্টগ্রাম থেকে ঢাকা এসে প্রথম যেটা হারিয়ে যায় তা হল আকাশের রং। চট্টগ্রামের আকাশ নিছক নীল নয়, সেখানে থাকে একটুখানি সবুজের ছোঁয়া, এক ধরনের নির্মল টান। সেখানে বাতাসে নোনাজলের গন্ধ থাকে, থাকে পাহাড়ি বিকেলের উন্মাদনা। বকে দেশ সারি সারি ঝাঁক উড়ে বেড়ায় বিকেলে নিড়ে ফিরবার তাগিদে। পথের ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোও কেমন আপন করে তাকায়। আর বাতাসে প্রশান্তিময় এক স্নিগ্ধতা ছড়ায়। আর ঢাকায় সবকিছু অনেক বড়, অনেক উঁচু, কিন্তু কেউ কারো দিকে তাকায় না। বাতাস এখানে ক্লান্ত, আলো গম্ভীর। শব্দগুলো ছুটে চলে কিন্তু কোথাও পৌঁছায় না। আর এই শহরের মানুষ, তারা কথা বলে হিসেব কষে, ভালোবাসে সময় দেখে, আর ঘৃণা করে প্রয়োজন মতো। বেলাটা তখন কত হবে আনহা ঠাউর করতে পারল না। পিটপিট করে চোখ খুলতে চাইল সে, কিন্তু তাও যেন যুদ্ধ করার সমান এতটা ক্লান্তি এঁটে আছে। মাথাটা কেমন টনটনে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে অনেক সময় ধরে কোনো পাথরের মতো কিছুর মাঝে ঠেকিয়ে রেখেছে। সে খেয়াল করতে বুঝল পাথরের ওপর না হলেও শক্ত কিছু একটার ওপর তার মাথাটা, কিন্তু কোথায়? কি হচ্ছে তার সাথে? সে হাত পা কেমন নড়াচড়া করতেই পারছে না। কিসের সাথে আটকে আছে? সে কি স্বপ্ন টপ্ন দেখছে? ভয়ঙ্কর কোনো স্বপ্ন? আচমকা আনহা চোখ মেলে তাকাল। এদিক সেদিকে নজর ঘুরাতে দেখল সে তো অচেনা একটা জায়গায়। এ রুম তার পরিচিত না, আর না দেওয়ালের রং। তটস্থ নজর নিচে পড়তে বুঝল তার পাশে কারো উপস্থিতি। ভরকে গেল সে, হুড়মুড় করে উঠে বসতে চাইল, পারল না। তার চুল হাত সব ওই মানুষটার পিঠের নিচে পড়ে ভর্তা হয়ে যাওয়ার উপক্রম প্রায়। আরেকটু থাকলে নির্ঘাত এগুলো ঝুলে পড়বে অবশ হয়ে। আনহা চোখ মুখ কুঁচকে বিরক্তিতে নজর ফিরাতে উন্মুক্ত লোমশ বুক আর উজ্জ্বল ফর্সা চিবুক দেখতে পেল কেবল। কে এই লোক? তার বিছানায় কি করে এলো? আতকে উঠল সে ভয়। হঠাৎ চেঁচিয়ে উঠতে গিয়েও ধমে গেল। মাথার আনাচে কানাচেতে লুকিয়ে থাকা বুদ্ধিদীপ্তরা লাফিয়ে উঠতেই মনে পড়ে গেল, ফায়াজ শেহবাজ। হ্যাঁ, সেই লোকটাই তো। কালকেই তো তাদের বিয়ে হয়েছে। না, সেটাকে ঠিক বিয়ে বলা যায় না। জোর করে করেছে লোকটা তার ইচ্ছের বিরুদ্ধে, আবার জোর করে সেই চট্টগ্রাম থেকে তুলে ঢাকায় নিয়ে চলে এসেছে অভদ্রলোক।
ঝাপসা মস্তিষ্কে সম্পূর্ণ ঘটনা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল, মনে হতে কটমট করে তাকালো তার দিকে। নিষ্পাপ চেহারার অভদ্র লোক। আনহা নিজের চুল আর হাত টেনে আনার জন্য ধস্তাধস্তি শুরু করল, পারছেই না লোকটা কি শক্ত করে আটকে রেখেছে। রাগে দুঃখে কান্না করে দিতে মন চাইছে তার। আনহার এমন নড়াচড়াতে ফায়াজের ঘুম হালকা হয়ে এলো। ফায়াজ নড়েছে উঠতে ভয়ে আনহা ঝুঁকে গেল। ফায়াজ তাকালো না, বরং চোখ বন্ধ রেখেই ঘুমকাতুরে কণ্ঠে বলে উঠল, আমার ঘুমের ডিস্টার্ব করছো, আরেকবার এমন টানাটানি করলে ওইটাই করব যেটা তুমি চাও না। সে যে উঠে গিয়েছে লোকটা বুঝে ফেলেছে তার মানে, আর ভান ধরল না, বরং উঠে রাগী কণ্ঠে বলল, আপনি আমার সাথে কেন শুয়েছেন? আমার হাত আর চুল ছাড়ুন, দানবের মতো শরীরটা দিয়ে আমার ছোট্ট তুলতুলে শরীরটা যে ভর্তা করে ফেলছেন, দেখছেন না আপনি? ফায়াজ তার কথায় কান দিল না, বরং আনহার অপর হাতটাও মুঠোয় নিয়ে নিল, আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমু হাসকি কণ্ঠে বলল, আরেকটু ঘুমাই, চুপচাপ শুয়ে থাক। বেজায় বিরক্তির রেশ আনহার চোখে মুখে। কিরমির করছে দন্ত, মাথার ব্যথাটাও টনটন করে বাড়ছে। সে অনেক টানাটানি করেও নিস্তার না পেয়ে চোখ ঘুরল চারিপাশে। ইয়া বড় কক্ষটার মাঝ বরাবর কিং সাইজ বেড, দেওয়ালের সাথে লাগোয়া কাবার্ড যা শক্ত গ্লাস দিয়ে আবৃত। বেডের পাশে একটা ড্রেসিং টেবিল, আর দেওয়ালের খাজে খাজে সাজানো শোপিস। জিনিসগুলো নিশ্চয়ই অনেক দামি, আনহা আন্দাজ করে ফেলল। অবশ্য দামি হওয়ারই কথা, এত বড়লোকের ঘরে তো আর অল্প দামি জিনিস শোভা পায় না। আনহার খেয়াল পড়ল কালকে রাতের কথা, ল্যান্ড করার সময় তার কি হয়েছিল। সে কি ভয়ে ঘুমিয়ে পড়েছিল নাকি বেহুশ হয়ে গিয়েছে জানা নেই। এরপর তাকে কে নামিয়ে এনেছে? ফায়াজ। সে কি সারারাত ওমন করে ঘুমিয়েছিল? তার সাথে কিছু হয়নি তো? নিজেকে দেখে নিল সব ঠিকভাবেই আছে। অবাক হয়ে তাকালো কথাটা ভাবতে ভাবতে লোকটার দিকে। কি আদুরে চেহারা, ঘুমন্ত অবস্থায়। না আছে রাগের কোনো রেশ, না সেই ভয়ঙ্কর চাউনি। জেগে থাকা অবস্থায় কেন এমন করে সে বুঝে না, নিশ্চয়ই মাথায় সমস্যা, তাছাড়া তো এমন করার কারণ খুঁজে পাচ্ছে না। ভালোবাসার নামে যে অত্যাচার করে লোকটা কি বুঝে না? এ 2 দিনেই সে বেশ ভালো করে চিনে গিয়েছে লোকটাকে। আসলে সে যেমনটা ভেবেছে তেমন নয়, বরং উল্টো, অস্বাভাবিক। আনহা ওভাবে ভাবনায় দুলে পড়ল, কখন চোখটা লেগে এসেছে বুঝতেই পারেনি। আচমকা দরজায় সজোরে নখ হতে লাগল। দরপড়িয়ে উঠল আনহা, ভয়ে যেন জান পাখি পালিয়েছে তেমন করে তাকাল। কে এলো? সে তো এ বাড়ির একটা কাকপক্ষী, কেউ জানে না চেনে না। কাল রাতে এসেছে ঠিকই, অথচ দেখলই না কাউকে। শব্দ 4-5 বার পড়তেই ফায়াজের ঘুম আবার ছুটে গেল। সে বিরক্ত হল বোধ হয়, শব্দ তুলে উঠে বসতে। আনহাকে নজরে পড়ল, মেয়েটা তখনও একইভাবে বসে। ফায়াজ দেওয়ালের দিকে চাইল। ঘড়িতে তখন 7:51 বাজে। ভোর সকাল বলা চলে তখনও। বাহিরের পরিবেশটা আজ ভীষণ শান্ত, যেমন বৃষ্টি আসার আগে পরিবেশ স্থির হয়ে যায়, মুখ ফুলায় তেমন। রোদ নেই প্রতিদিনের মতো, বরং শীতল একটা ছোঁয়া গায়ে এসে সুরসুরি দিচ্ছি খোলা জানলার ফাঁক দিয়ে। পর্দাগুলোও কেমন শব্দ করে উড়ে চলেছে বেসামাল হয়ে। আকাশে ছোট ছোট মেঘ জমেছে, বাতাসেরও গতি দ্বিগুণ বাড়ছে। এমন একটা শান্তির পরিবেশে বাহিরের এই অশান্ত ব্যক্তিটাকে, তাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। আনহা ভীত চোখে তাকালো ফায়াজকে উঠতে দেখে, বলল, কে এলো বলুন তো এত সকালে? ফায়াজের ঘুমু অথচ বিরক্তিকর কণ্ঠ। ওই 2 ইডিয়ট ছাড়া আর কে হবে? আনহা বুঝেনি কার কথা বলছে। সে ভ্রু কুঁচকে তাকালো জানার জন্য কোন 2 ইডিয়ট। সে কি চেনে নাকি এমন করে বললে জানবে কি করে? ফায়াজ চোখ সম্পূর্ণ মেলে মেয়েটার ভাবুক চেহারা দেখে গম্ভীর গলায় বলল, যেই আসুক, বাহিরের কাউকে নিয়ে ভাবার প্রয়োজন তোমার নেই। তুমি আমাকে নিয়ে ভাববে 24 আওয়ার্স, নো ওয়ান এলস। দরজায় দাঁড়িয়ে আছে অয়ন।
কোমরে হাত, তার বেশ সিরিয়াস মুখের অভিব্যক্তি, মনে হচ্ছে জরুরি কিছুই হবে। দরজা খুলতেই অয়ন রুমে ঢুকার জন্য লম্বা করে পা বাড়াল। ফায়াজ অমনি পথ আটকে দাঁড়াল। অয়ন ভ্রু কুঁচকে তাকাল, অনিশ্চিত কণ্ঠে বলল, কি হলো ভাই, ঢুকতে তো দিবি নাকি? জরুরি কথা আছে। কেলেঙ্কারি হয়ে গিয়েছে। ফায়াজের চেহারা তখনও স্বাভাবিক, চট করে সে ধৈর্যহারা হয়ে গেল না, বরং শান্ত অথচ গম্ভীর গলায় বলল, কি চাই? এখানে দাঁড়িয়ে বল, ভেতরে যাওয়ার পারমিশন নেই। অয়ন এমন ভাবে তাকালো যেন আসমান থেকে পড়েছে। কাতর নজর, নরম স্বর তার। কি বললি ভাই? আমাকে তোর ঘরে যাওয়ার অনুমতি দিচ্ছিস না? আমি তোর ভাই অয়ন। ফায়াজ বিরক্ত কপাল গুটিয়ে এলো তার। হওয়ারই কথা, সুন্দর একটা ওয়েদার, পাশে বউকে জড়িয়ে ধরে ঘুম দিয়েছে, এর মাঝে কেউ যদি হাড্ডিতে কাবাব হতে আসে, রাগ লাগারই কথা। তক্ষুনি পিছনে এসে দাঁড়ালো আনহা। ফায়াজের চ্যাপ্টা শরীরের ফাঁকে তাকে ঠিক দেখা যাচ্ছে না। সে ফায়াজের কাঁধের ও অনেকটা নিচেই পড়ে আছে। মাথাটা কাত করে দেখতে চাইল কে এসেছে। নজরে এলো একটা ছেলে, লম্বা মতন, দেখতে অনেকটা ফায়াজের মতো। আনহা ভাবল তারা নিশ্চয়ই ভাই হবে। ফায়াজ রাগী গলায় বলল, থাপ্পড় খেতে চাস তুই? অয়ন তার কথার জবাব দিল না, পাত্তাই দেখা গেল না, বরং মাথা খানিক বাঁকিয়ে সোজা তাকালো ফায়াজের পেছনে দাঁড়ানো মেয়েটার দিকে। অমনি ঠোঁট ফাঁকা হয়ে এলো অয়নের। বুঝল এ ব্যাপার দরজা না খোলার। সে তো এক সেকেন্ডের জন্য ভুলে গিয়েছে তার রোবট ভাইটা আর একা নেই। ওরা কাল রাতে এসেছে যদিও, কিন্তু মেয়েটার মুখ দেখেনি। দেখবেও বাকি করে বেটা কোলে তুলে এমনভাবে মুখ লুকিয়ে ওপরে উঠে গেল, মনে হচ্ছিল কোনো গুপ্তধন কেউ দেখলে চুরি হয়ে যাবে। আর তাদের করা এত আয়োজন, সেও তো বিফলে গেল। খামোখা খাওয়া নাওয়া ভুলে সারাদিন রাত এক করে এদের ওয়েলকাম করার জন্য বাড়ি সাজিয়েছে। যার জন্য এত আয়োজন, সেই নাক তুলে ঘুমিয়ে গিয়েছে। অয়নের রম্য স্বর ভেসে এলো, ভাবি, আসসালামু আলাইকুম। অমনি অপ্রস্তুত হয়ে গেল আনহা। ঝুঁকে ছিল সে, অয়নের আওয়াজে চট করে সোজা হয়ে দাঁড়াল। ফায়াজ ও শব্দে তাকালো, দেখল নিজের পেছনে ছোট্ট মেয়েটাকে গুটিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনের টপস প্লাজো তখনও এলোমেলো, সেদিকে আনহার খেয়াল নেই। চুলগুলো সব ছুটে লেপ্টে আছে পিঠে ঘাড়ে, ওড়না নেই গায়ে। ফায়াজ লক্ষ্য করতেই আনহাকে নিজের সম্পূর্ণ আড়াল করে ফেলল। কটমট করে তাকালো অয়নের দিকে। এখান থেকে যাবি নাকি লাথি দিয়ে নিচে ফেলব? নিজে ঠিক কর। অয়ন ভয় পেল, তেমন করে চাইল, তবে ফায়াজের ব্যবহারে ওর মাঝে রাগ কিংবা খারাপ লাগার প্রভাব দেখা গেল না। সে যে এমন করেই অভ্যস্ত তাতে সন্দেহ নেই। অভিমানী গলায় বিড়বিড় করে বলল, বউ এসেছে বলে ভাইকে ভুলে গেলি? সাব্বাস বেটা। আর কিছু বলবে তার আগেই ফায়াজের তীক্ষ্ণ চাউনি ধারালো স্বর। অয়ন। এবং দ্রুত পায়ে জায়গা ছাড়ল সে। ফায়াজ তাকালো তখন আনহার দিকে। সে কাচুমাচু করে ঘাড় উঁচিয়ে চেয়ে। লোকটা তার চেয়ে একটু বেশি লম্বা, কিছুক্ষণ তাকালেই যে ঘাড়টা ভেঙে আসবে তাতে সন্দেহ নেই। তার ওপর লোকটার উন্মুক্ত অমসৃণ দেহ, আনহার পেটে কেমন এক দানা ঝাপটানো অনুভূতির আভাস দেখা মিলছে। অদ্ভুত সে ধুকপুকানির তাল, বেসামাল মনে হল। ফায়াজের এই দৃষ্টি সংকেত দিচ্ছে তাকে অন্য কিছুর, তাই তো ভয়ে ঢোক গিলল। সে ভীত চোখে চেয়ে বলল, কি এমন করে তাকাচ্ছেন কেন? ফায়াজ গম্ভীর তখনও, তবে নজর সম্পূর্ণ মেয়েটার দিকে। কি দেখছে কে জানে, বিচরণ করছে ওপর থেকে নিচ। আনহাও তার মতো করে চাইল নিজের দিকে, অমনি খেয়াল পড়ল তার গায়ে ওড়না নেই। আতকে উঠল, দুহাত জড়ো করে ডেকে ফেলল নিজেকে, ছোট হাতে আড়াল করার বৃথা চেষ্টা যেমন। ফায়াজ হাসল ঠোঁট মেলে, মজা পেয়েছে সে। আশ্চর্য, এখানে হাসার কি আছে? মেয়েদের এমন করে দেখা অনুচিত তা কি লোকটা জানে না নাকি? এটুকু সেন্স হয়নি লুচু কোথাকার। ফায়াজ ধিমি স্বরে বলে উঠল, লুক সো গর্জিয়াস। চোখ বড় হয়ে গেল আনহার। সে কিছু বলবে বলবে করেই দাঁত কিরমির করল।
কিন্তু বলা হয়নি, বরং ফায়াজ ট্রাউজারের পকেটে হাত গুজে হেলেদুলে সেখান থেকে চলে গেল ওয়াশরুমের দিকে। নিরীহ প্রাণীর মতো করে চেয়ে রইল সে যাওয়ার দিকে। রাগে দুঃখে লজ্জায় কান্না করে দিতে মন চাইছে যেন। কোথায় এসে পড়ল এটা? এমন অভদ্র একটা লোক, তার স্বামী, এ কথা মাথায় আসলেই তো ঘেন্নায় মাথা ভনভন করে উঠছে। ছি, সে এই লোকের সাথে থাকবে না, যে কিনা অনুমতি ছাড়া যখন তখন ছুঁয়ে দেয়, এক বিছানায় ঘুমায়, আবার তার দিকে এমন দৃষ্টিতে তাকায়। আসবে আসবে করে গুমট মুখ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে, এই তো আধ ঘন্টা মতো হবে, ভারী বর্ষণ যাকে বলে। এতটা তীব্র বৃষ্টি এ বছরে প্রথম, যেন ধরাদাম তুলে নিয়ে যাবে অমন করে ভিজিয়ে দিচ্ছে। বাহিরে তাকালে দূরদূরান্ত চোখে পড়ছে না, এক একটা ফোঁটা শরীরের লোমকূপগুলো হিম শীতল করে তুলে দেওয়ার মতো। বিন্দু পানির তোপে গাছের সবুজ পাতারা হেলেদুলে পড়ছে এদিক সেদিকে, অস্থির করে তুলছে তাদের। হাট করে খোলা কাচের জানালার ফাঁক গলে বিন্দু দানা ভিজিয়ে তুলছে মার্বেল টাইলসে খরচিত মেঝে। ফায়াজ সেই যে ওয়াশরুমে ঢুকল, বের হওয়ার নাম নেই। পুরুষ মানুষ এত সময় ধরে কিসের শাওয়ার? সেখানে বোধহয় মগ বালতি এগুলোর সাথে সংসার সাজিয়ে বসেছে। আনহা ওয়াশরুমে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে বিদ্বিষ্ট হয়ে উঠল। কি করবে বুঝে উঠতে পারছে না, বাহিরে গিয়েও লাভ নেই, বরং আরও নার্ভাস হয়ে পড়বে নতুন সব চেহারার ভিড়ে। তখন চোখ গেল কাছের একটা দরজার দিকে, খুলতে দেখল ইয়া বড় একটা ছাদ খোলা বারান্দা। বাতাসের সাথে ছিটকে আসা কয়েক ফোঁটা পানি মুহূর্তে অর্ধ ভিজিয়ে তুলল তার শরীর। হাত বাড়িয়ে বৃষ্টি ছুতেই আনহা নেমে এলো বাহিরে, আর অবাধ্য পানির দানা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল অষ্টাদশীর সর্বাঙ্গ। বৃষ্টিতে ভেজার লোভ তার কোনো কালেই যাবে না। আগে মায়ের কাছে কত কত বকা শুনত এই বৃষ্টিতে ভেজার জন্য। ওহি তার ওপর ঘি ঢেলে মারও খাইয়েছে দু একবার। লোকে বলতো বছরের প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি অসুখ হয়, জ্বর বাঁধে। আদতে এর সত্যতা কতটুকু আনহা এখনো অবধি উপলব্ধি করতে পারেনি মায়ের কারণে। আজ সুযোগ পেয়েছে বকা দেওয়ার, ওকেও নেই, তাই তো অবাধ্য মনকে সে বুঝিয়ে নেমে গেল ভিজতে। এগিয়ে গেল একদম কিনারায়, যেখান থেকে পুরোবাড়ি অনায়াসে চোখে আয়ত্ত করে পেলা সম্ভব। কি বিশাল বাড়ি, দেখেও শেষ হচ্ছে না। নিশ্চয়ই তাদের বাড়ির চারটা সমান করলেও এটাকে মেপে শেষ করা যাবে না। আনহা মুগ্ধ হয়ে দেখছে সারা বড়ি ফুলে ভরা বাগান, তারপর নীল পানিতে টলমল করা সুইমিং পুল, সামনের বিশাল লোহার গেট। সব মিলিয়ে যেন সিনেমার মতো। কিন্তু এই আইসি জীবনের সাথে সে পরিচিত না, আর না হতে পারবে। সে সাধারণ একটা মেয়ে, মেপে আর গুছিয়ে কথা সে বলতে পারে না, ব্যাপাস কথাবার্তা তার স্বভাব। বাবা ভাইয়ের পুরনো জামাকাপড় পরা, তারপর খাবারের জন্য ঝগড়া করা, নতুন জামার জন্য কান্না করা, এসবেই তো সে অভ্যস্ত। সে কি করে পারবে মানাতে নিজেকে? হাই ক্লাস লোকেদের সাথে তাকে যাবেই না কখনো। এই জীবন শুধুই স্বপ্নেই সুন্দর, বাস্তবে না। আনহা ভাবছিল কত শত কিছু, ততক্ষণে ভিজে একাকার মেয়েটা গোলাপি পাতলা টপস টা প্রায় গায়ে এঁটে ফর্সা শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠছে, চুলগুলোও খুলে গিয়েছে, যা সারা পিঠে একদল দখল করে তার কোমর ছাড়িয়ে নেমে এসেছে। যেন এলোকেশির জল রঙে আঁকা কোনো অসমাপ্ত ছবি। দূরে দাঁড়িয়ে একজোড়া তীক্ষ্ণ লোভাতুর চোখ তার দিকে যে দৃষ্টিবদ্ধ করে রেখেছে, সেই কখন থেকে বিষয়টা টেরি পেল না আনহা। সে দৃষ্টির ভাষা গভীর, অসম্পূর্ণ আর অস্পষ্ট। খুব সহজে ধরে পেলা হয়তো জারতার দ্বারা সম্ভব হবে না, ওই বোকা মেয়েটার দ্বারা কখনো নয়। ভালোবাসার পাশাপাশি কিছু ছিল তাতে, তবে এই কথা কেবল সেই জানে। ফায়াজ ঢোক গিলে নিজেকে সম্বরণ করে নিতে চাইল, হাত মুষ্টিবদ্ধ লম্বা একটা দম ছাড়ল। আচমকা আনহা পেছনে কারো কঠোর আওয়াজে কেঁপে উঠল, তাকাতে দেখল গলায় টাওয়াল ঝুলিয়ে ফায়াজ দাঁড়িয়ে। চোখমুখ শক্ত মনে হচ্ছে, মেরে আনহার ছাল তুলে নিবে এমন। আনহা চোখ পিটপিট করে দেখল তাকে। বৃষ্টিতে নামার অনুমতি কে দিয়েছে তোমাকে? গম্ভীর শীতল বাণী,
ঝমঝম করে পড়া বৃষ্টির শব্দের সাথে দ্বিগুণ ঝাঝালো আর ভয়ঙ্কর শোনালো সে আওয়াজ। আনহা ভয়ে মুচড়ে এলো, যেমন শব্দ করল না, ওভাবে দাঁড়িয়ে ছিল। ফায়াজ আবার বলল, উঠে আসবে নাকি আমি ওখানে আসব? আমি গেলে কিন্তু এর পরবর্তী ধাপ তোমাকে সামলাতে হবে। ঠান্ডা গলায় হুমকি। আনহার সময় লাগলেও বুঝে নিল সেই কথার অর্থ। সে তো ছোট না, পড়েছে কত গল্প উপন্যাসে। বৃষ্টিতে ভেজা নায়িকাকে দেখলে নায়কের কোমুকতা বাড়ে, তারপর সেটা থেকে ঘটনার সীমানা ছাড়ায়। আর আনহা আর এক সেকেন্ডও দাঁড়ালে না, এক দৌড়ে উঠে এলো ছাদের নিচে। ফায়াজ কটমট করে তাকিয়ে, চোখের মণিগুলো প্রতিবারের মতো হিংস্র, যেন সে কোনো গুরুদণ্ড করে ফেলেছে। আনহা কিছু বলবে তার সুযোগ দিল না, বরং তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। কলটা ছেড়ে দাঁড় করালো শাওয়ারের নিচে। শাওয়ার নিয়ে 5 মিনিটে বের হবে তুমি। ফায়াজের কথার পিঠে আনহা টু শব্দ করল না, মাথা কাত করে হ্যাঁ জানাতে। ফায়াজ দ্রুত পায়ে প্রস্থান করল, থাকলে পাছে কি করে বসে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে নিজেও গ্যারান্টি দিতে পারছে না। মেয়েটাকে এত তাড়াতাড়ি ভয় দেখাতে সে চাইছে না, সময় দিবে। তার পাখি তো তার খাঁচার বন্দী আছে, একদিনে না হোক 1 বছর লাগুক কিংবা 1 যুগ সে সময় দিবে। পরিশেষে তার কাছেই ধরা দিতে হবে, আর না দিলেও সে নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না, জোর করে আটকে রাখবে প্রয়োজনে। আতিক আহমেদের ছেলে আবার ঝামেলা শুরু করছে ডিল নিয়ে। এই অবধি 5 বার তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। সে আমাদের ক্লায়েন্টকে টাকা খাইয়ে ডিল কিনে নেওয়ার চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি, সাথে সাথে বাড়ি থেকেই তুলে এনে বেঁধে রেখেছি। বা স্টারটাকে কি করা যায় এখন বল? কপালে ভাঁজকণ্ঠে চিন্তার চাপ আর চোখে রাগ নিয়ে বলল অয়ন। পাশেই দাঁড়িয়ে আছে ফায়াজ, তার মুখভঙ্গি নির্লিপ্ততা। কথাটা শুনে মনে হলো না তার মাঝে কোনো চিন্তার চাপ এসেছে, বরং এর পরিবর্তে তার ঠোঁটে অদ্ভুত এক হাসি খেলে গিয়েছে। তাচ্ছিল্য স্বর তার। মেরে পেল তবে? অয়ন আতকে উঠল ফায়াজের ছোট এই বাক্যে, হরবর করে বলল, কি বলিস? ছোট একটা বিষয়ে এমনটা করা কি ঠিক হবে? হাত পা ভেঙে দেওয়া যায় তাহলেই ঠিক আছে। তুই গিয়ে দেখ, তোকে দেখলে ভয় পেন্ট খুলে পালাবে বেটা। ফায়াজ ভাবলেশীন সে কবজিতে লাগানো হাত ঘড়ির দিকে তাকালো একবার, তারপর দেখল রুমের দিকে আনহা তখনও বের হয়নি বোধ হয়। অয়ন বুঝল সে এই মুহূর্তে অফিসের বিষয়ে কিছু বলতে চাইছে না। পরক্ষণে কি মনে পড়ল, বলল, কি করবি ঠিক করেছিস? তোর 2 শ্বশুরের সাথে? ফায়াজ ছোট করে প্রশ্ন করল। কি করতাম? অয়ন যেন অবাক হলো, তেমন করে মুখ ফাঁকা করে তাকালো, তারপর কৌতূহল নিয়ে বলল, কি করবি মানে? যেটার জন্য এত বছর অপেক্ষা করেছিলি, প্রতিশোধ। তুই কি ভুলে গিয়েছিস ফায়াজ? থামল হঠাৎ, ভ্রু কুঁচকে অনিশ্চিত কণ্ঠে বলল আবার, ওয়েট ওয়েট, তুই কি প্রেমে ফেলতে গিয়ে সত্যি সত্যি এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে যাসনি তো, প্রতিশোধের কথা ভুলে? ফায়াজ রাগী চোখ। অয়ন ভয় পেল না, ধমে ও গেল না, আর না ফায়াজকে কিছু বলার সুযোগ দিল, বরং নিজে থেকেই নিশ্চিত করে আবার বলল, আলবাত পড়েছিস, না হলে কি আর এমন উন্মাদের মতো করিস নাকি? আমি সব শুনেছি গার্ডদের থেকে, তোর কাজকারবার চট্টগ্রাম গিয়ে কি করেছিস। ফায়াজ তীক্ষ্ণ দৃষ্টি পেলল, গমগম সহজ গলায় বলল, প্রতিশোধের জন্য প্রেমে ফেলবার কি প্রয়োজন? আমি চাইকে 1 সেকেন্ডে ওদের ধ্বংস করে দিতে পারি, কিন্তু তা করব না, বরং অসম্পূর্ণ রাখল কথা। রুমের সামনে দাঁড়িয়ে এইসব বলছে আনহা, বের হলেই নিশ্চয়ই শুনে ফেলবে, আর তাকে কিছু বলার সুযোগ দিল না, বরং বগলদাবা করে টানতে টানতে নেমে এলো সিঁড়ি দিয়ে। পেছনে একজোড়া বিস্মিত, লুকায়িত ক্রন্দনরত চোখ যে পেলে গেল তা দেখল না ভেঙে গুড়িয়ে যাওয়া হৃদয়, চটপট করতে থাকা মেয়েটার ভেতরের অবস্থা। কাঁপছে আনহার হাত পা, জমে আসছে সমস্ত শরীর যেন। চোখে অবিশ্বাসের পাতারা ঘিরে ধরেছে। তার মানে এই লোক তাকে ভালোবেসে নয়, বরং প্রতিশোধের জন্য বিয়ে করেছে? তবে এতদিন কেন এমন করল? তার জন্য এত সব পাগলামি, সব কি মিথ্য? কই মিথ্যের আঁচও তো সে টের পেল না। আর কি শত্রুতা তার পরিবারের সাথে এই লোকটার?
এজন্যই কি মা বাবা জোর করে অন্য জায়গায় তার বিয়ে দিয়ে দিতে চেয়েছিল? তারা জেনেছিল ফায়াজের বিষয়ে আগে থেকে। আনহা জানে না, কিচ্ছু বুঝতে পারছে না, শুধু এটুকু বুঝেছে জীবনের সবচেয়ে বড় ভুল সে করে ফেলেছে ফায়াজের সাথে ঢাকা এসে। এর থেকে বের হতেই হবে, তাকে নিজেকে বাঁচাতে হবে ফায়াজের হাত থেকে। চলবে।